এবং প্রথম কথা হচ্ছে, ওনাকে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা আর বলবেন না, ওনাকে পরিষ্কার রত্না দেবনাথ বলা অভ্যেস করুন। রাজনীতির ময়দানে বড় নৃশংস ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলা। যে অভয়ার মাকে নিয়ে সব রাজনৈতিক পার্টির নেতারা ছিল সহানুভূতিশীল ও আবেগপ্রবণ, তারা এখন হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে অভয়ার মায়ের উপর। তার কারণ, বিজেপি প্রার্থী হওয়া মানে অভয়ার মা আর মাতৃতুল্য নয়, তাকে নাম ধরে ডাকতে হবে রত্না দেবনাথ। এবং প্রথম কথা হচ্ছে, ওনাকে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা আর বলবেন না, ওনাকে পরিষ্কার রত্না দেবনাথ বলা অভ্যেস করুন। উনি বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, বিজেপির একজন কর্মী রত্না দেবনাথ। ধর্ষিতা মেয়ের নামে, ধর্ষিতা মেয়ের আবেগকে কাজে লাগিয়ে ভোট পেতে আমার বিশ্বাস উনিও চান না। নিশ্চয়ই উনি ওনার মেয়ের যে মর্মান্তিক পরিণতি, সেইটাকে এনক্যাশ করে ভোট চাইছেন না আশা করি। সুতরাং ওনাকে বারবার করে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা বলবেন না। উনি যখন স্বেচ্ছায় একটা দল বেছে নিয়েছেন, একটা দলের কর্মী হয়ে গেছেন, তাহলে সেই দলের কর্মী হিসেবেই ওনাকে চিহ্নিত করা হোক, এটা আমাদের আবেদন থাকলো। তার পাশাপাশি আজকে উনি যদি বলেন যে ওনার মেয়ের জাস্টিস পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য ওনাকে বিজেপিতে যেতে হয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এতদিন উনি বিজেপিতে যাননি বলে বিজেপি পরিচালিত সিবিআই ইচ্ছে করে ওনার মেয়ের মৃত্যু তদন্ত করেনি। কাউকে যদি এই পশ্চিমবাংলায় নিজের মেয়েকে এরকমভাবে ধর্ষিতা হতে, খুন হতে দেখতে হয়, তারপরও সেই মা বিচার পাবেন না, সেই বাবা বিচার পাবেন না নিজের সন্তানের, যতক্ষণ না তারা বিজেপিতে জয়েন করছে। হয়তো সেই কারণেই হাতরাসের মা বিচার পায়নি, হয়তো সেই কারণেই উন্নাবের মা বিচার পায়নি, হয়তো সেই কারণেই এই বাংলায় চিটফান্ডে ক্ষতিগ্রস্ত এতগুলো পরিবার বিচার পায়নি, কেননা তারা বিজেপিতে নেতা হয়নি। বরং চিটফান্ডে যারা চুরি করেছিল, সেই শুভেন্দুরা যেহেতু বিজেপিতে জয়েন করে গেছে, সুবিধা যা পাওয়ার তারা পেয়েছে। যারা প্রতারিত চিটফান্ডে, তারা যেহেতু বিজেপি জয়েন করেনি, তাই প্রতারিতরা বিচার পায়নি। শুভেন্দুর মতো প্রতারকরা, মুকুল রায়ের মতো প্রতারকরা যেহেতু বিজেপিতে জয়েন করে গেছিল, তাই প্রতারকরা বেঁচে গেছিল। আমরা 15 বছর ধরে যে কথা বলে এসেছি রত্না দেবনাথের বক্তব্যে, সেই কথাটা একদম রাবার স্ট্যাম্প পড়লো, শিলমোহর পড়লো, যে এই ভারতে জাস্টিস তার যে বিজেপি জয়েন করবে। যতক্ষণ না কেউ বিজেপি জয়েন করছে, তার সন্তানকে ধর্ষণ করা হলেও, তার সন্তানকে খুন করা হলেও বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার সিবিআই বিচার করে না, ইচ্ছে করে বিচার করে না। বড় পদক্ষেপ রত্না দেবনাথের, কারণ বিজেপি প্রার্থী হয়ে তিনি যদি হেরে যান, তাহলে অভয়া কখনো জাস্টিস পাবে না। আর যদি জিতে যান তিনি, তাহলে ক্ষমতার বলিতে মেয়েকে খুঁজে পাবেন না। নারীদের কোনো সম্মান নেই। কোনো কিছু একটা ঘটনা ঘটলে সেখানে বলা হয় রাত্রে মেয়েরা বাইরে বেরোবে না, রাতে নাইট ডিউটি দেওয়া হবে না, 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না। এইসব কথা যিনি বলেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের পুলিশ মন্ত্রী। আমার এটাই দাবি যে সবাই ভয় না পেয়ে সবার নিজেদের অধিকারগুলো সম্বন্ধে সচেতন হও এবং অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার লড়াই। সারা বিশ্ববাসী আমার আন্দোলনের সঙ্গে ছিলেন, সারা পশ্চিমবঙ্গবাসী আমার আন্দোলনের সঙ্গে থাকবেন, এবং এটুকু আমি অ্যাসিওর করছি যে সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার মেয়ের মৃত্যুটাকে তাদের ঘরের নিজের মেয়ের মনে করেছিল, সেইভাবেই তারা আমার পাশে থাকবেন এবং এই তৃণমূলকে মূল সমেত আমরা উপরে ফেলতে পারবো। পানিহাটিবাসীকে বলবো, আপনারাই জিতবেন, আপনারাই আসুন আমার সঙ্গে, আপনারাই জিতবেন। এটা পানিহাটিবাসীর জয় হবে। পানিহাটিবাসী যেটা ভয়ে চুপ করিয়ে রাখা হয়, যে মুখ্যমন্ত্রী একটা থ্রেট কালচার চালান, সেই থ্রেট কালচারের একটা অংশ, যেটা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি পুরো পানিহাটিটাকে ধ্বংস করে রেখেছে, নর্দমা ঘোষ ফ্যামিলি। তো তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পানিহাটিবাসীকে বলবো, সবাই সরব হবেন, তাদের নিজেদের লড়াই নিজেরা লড়বেন এবং জিতবেন। কিন্তু এখন প্রশ্ন, রত্না দেবী কি শুধুমাত্র মেয়ের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার করতেই রাজনীতিতে নেমেছেন? তাহলে তিনি বিজেপিতে কেন গেলেন? তিনি নির্দল প্রার্থী হিসেবে কেন দাঁড়ালেন না? কোথাও কি তিনি এটা বুঝেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলেই সমস্ত অন্যায় অবিচারের যোগ্য জবাব দিতে পারবে? তিনি কি আদৌ সাধারণ মানুষের কাজ করবেন, নাকি শুধু তার মেয়ের ন্যায় বিচার হলেই হবে? মুখ্যমন্ত্রী যেদিন এলেন আপনার বাড়িতে, সেদিন মুখ্যমন্ত্রীকে বললেন রাজ্য সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার উপর আস্থা আছে। মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিলেন
আমাকে এই সপ্তাহটুকু সময় দিন, না হলে সিবিআই এর উপর তুলে দেবো। আপনারা সম্মতি জানালেন। সেদিনকে তো আমরাও ছিলাম কাকিমা আপনার দোতলায়। কি বলেছেন শুনেছি তো। একটা কথা অসত্য হলে অবশ্যই প্রতিবাদ করবেন, আপনার প্রতিবাদ করার অধিকার আছে। আপনি আজকে রাজনীতিতে আসতে চাইছেন বলে কোনো কথা বলছি না, আপনার রাজনীতিতে আসার অধিকার আছে। লড়াইয়ের ময়দানে ভোটের রাজনীতিতে আপনি আসুন কাকিমা, খালি সত্যি কথা বলুন। তিলোত্তমার মা হিসাবে আমরা যারা তিলোত্তমার প্রতি, তিলোত্তমার এই মর্মান্তিক ঘটনার প্রতি সহানুভূতিশীল, যারা সমর্থন করি না, তারা সবাই তো শুধু সত্যি কথাটুকু আপনার মুখ থেকে জানতে চাইছে। কাকিমা, আপনারা কি আপনার মেয়ের গণধর্ষণ প্রমাণ করতে চাইছেন? সত্যি কাকিমা, এরকম বাবা মা তো আমি দেখিনি যারা মেয়ের এই ঘটনাকে পুনরাবৃত্তি করে নতুন করে ধর্ষণের ঘটনাকে গণধর্ষণ প্রমাণ করতে চাইছেন। সিবিআই এর কাছে পুনরায় বিচার চাইবেন অমিত শাহের হাত ধরে। সেই অমিত শাহ যিনি সিবিআই পরিচালনা করেন, সেই অমিত শাহের হাত ধরে নতুন করে সিবিআই এর কাছে বিচার চান কাকিমা, আমরাও চাই। আপনার তাদের হাত ধরে হয়তো দেখা যাবে এই পানিহাটিতে আপনারা যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনাদের হয়ে প্রচারে আসবেন যোগী আদিত্যনাথ, যে যোগী আদিত্যনাথ বলেছিলেন যে মহিলাদের কবর থেকে তুলে দর্শন করা উচিত। আপনারা সেই যোগী আদিত্যনাথের হাত ধরে তিলোত্তমার বিচার চান কাকিমা, আমাদের আপত্তি নেই। আপনারা এপস্টিন ফাইলের কথা ভুলে গিয়ে বিজেপির হাত ধরুন কাকিমা, আমাদের আপত্তি নেই। আপনারা নেহাল চাঁদের দলে ধর্ষকের দায়ে অভিযুক্ত মন্ত্রী বিজেপির নেহাল চাঁদের দলের হাত ধরে তিলোত্তমার বিচার চান কাকিমা, আপত্তি নেই। আপনারা প্রজ্জ্বল রেভান্নার দলের হাত ধরে তিলোত্তমার বিচার চান কাকিমা, আপত্তি নেই। পানিহাটিতে রত্না দেবনাথের বিরুদ্ধে দাঁড়িয়েছে কলতান দাশগুপ্ত, যে ব্যক্তিটি তিলোত্তমার ন্যায় পাওয়ার প্রতিবাদের জন্য জেলে অবধি যান। কিন্তু আজ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে। কি হতে চলেছে এর ফলাফল, এবার শুধু সময়ের অপেক্ষা। যে বিজেপি 300-র ওপর তার কর্মী খুন হয়ে যাবার পরেও তাদেরকে শহীদের তকমা দেয়নি, তাদের কাছে শহীদের কোনো লিস্ট নেই, এবং তারা তাদের নিজেদের শহীদদের কোনো বিচার পাইয়ে দিতে পারেনি। যারা দীর্ঘদিন বিজেপি করলো সেই বিজেপি কর্মীদের কোনো বিচার পাইয়ে দিতে পারলো না, তারা অভয়ার বিচার পাইয়ে দেবে? এবং এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা কি করে এরকম একজন মহিলাকে তাদের দলে নিয়ে গেলেন রাজনীতি করতে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, সেই দিন রাত্রেবেলায় কি এমন গোপন এজেন্ডা থাকলো যে সেই রাত্রেবেলায় যে কজন থাকলেন সেই কজনকেই মাত্র টিকিট দেয়া হলো। কিছু তো একটা সেই রাত্রেবেলায় ডিল হয়েছিল, যে ডিলের বেসিসে আমরা দেখতে পেয়েছি যে কৌস্তবাগচিরা যারা বছর 2 আগেও পর্যন্ত কংগ্রেসে ছিল, তখন তাদের কি গাছতলার উকিলের মতো তাদের কোনো রোজগার ছিল না, তারা আজকে কোটি কোটি টাকা খরচা করে যে বিদেশ ভ্রমণ করছে, বড় বড় বাড়ি গাড়ি হাঁকিয়ে ফেলছে, ঘিরে আংটি করে ফেলছে। দেখুন, বিচার বিচারালয়ে হয়। আর একটা রাজনীতি করতে গেছেন, রাজনীতি এখন তো তিনি একটা রাজনৈতিক কর্মী, রাজনীতি করতে গেছেন ঝান্ডা হাঁকাতে করে, একটা দলকে জেতাতে গেছেন, একটা রাজনীতি করতে গেছেন। তো রাজনীতি করতে গিয়ে তার মুখকে বিক্রি করা হচ্ছে, এই একজন নিয়ে ঘুরবে, ও একজন সাথে করে নিয়ে ঘুরবে, হ্যাঁ, বা ও তিনি এখন বলবেন, হাজার কথা বলবেন। তার রাজনৈতিক পরিচয়, এখন তিনি একটা বিজেপি কর্মী, সেই বিজেপি কর্মীর কথার কোনো আর গুরুত্ব নেই, তার কথার আর কোনো বেশ নেই, তার কথার কোনো মূল্য আমাদের কাছে আর নেই। তার আর সেই রাজনীতি কর্মীর মুখ আমরা দেখে তাকে আমরা ভোট দেব না। মৌমিতা দেবনাথ আমাদের কাছে একটা মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে, কারণ তার নাম এখন নিতে পারবো, যেহেতু কোর্ট তাকে আদেশ দিয়ে দিয়েছে। কিন্তু রত্না দেবনাথ একজন বিজেপি কর্মী, সেই বিজেপি কর্মীর কথায় আমাদের আর মন ভুলবে না, চিরেও গলবে না।